শুভ দুপুর, স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। আপনাদের সাথে আছি আমি হোসেন শাহাদাত। দর্শক, আমরা আজকে বিজনেস আওয়ার একটু অন্যভাবে সাজিয়েছি। আমাদের স্টুডিওতে আজকে দুইজন অতিথি এসে উপস্থিত হয়েছেন আলোচনার জন্য। আমরা আজকে আলোচনা করতে চাই আমদানি জটিলতা, মূল্যস্ফীতি, চালের দাম, অর্থাৎ সাধারণ মানুষের যে ভোগ্যপণ্যের বাজারের অস্থিরতায় সাধারণ মানুষের যে কষ্ট হচ্ছে, মূল্যস্ফীতি যদিও কাগজে কলমে আমরা কমতে দেখছি, কিন্তু বাজারে আসলে তার ফল কতটা খুব বেশি যে দেখা যাচ্ছে সেটি আসলে বলা যাচ্ছে না। অন্যদিকে চালের দামের আসলে ঊর্ধ্বগতি থামানো যাচ্ছে না। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে আমদানিতে নানান ধরনের জটিলতা হচ্ছে, বিশেষ করে ভারতের সাথে সরকার পরিবর্তনের পর সরকারের সাথে স্থলপথে আমদানিতে নানান ধরনের সমস্যা হচ্ছে। সেই সমস্যার প্রভাব কিন্তু বাজারে পড়ছে। এইসব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। আমাদের সাথে দুজন সম্মানিত অতিথি এসে উপস্থিত হয়েছেন। আমাদের সাথে এসছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এইচ.এম. শফিকুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি। তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সদ্য বিদায়ী সচিব এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। আমাদের সাথে আছেন জেএম গোলাম নবী সিআইপি, তিনি প্রেসিডেন্ট এসেনশিয়াল কমোডিটি ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, অর্থাৎ ভোগ্যপণ্য আমদানিকারকদের যে সমিতি সেটির সভাপতি। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আমি শুরুতেই জনাব শফিকুজ্জামান আপনার কাছে যাব। তার আগে আমরা একটু শুনে আসতে চাই জনাব জেএম গোলাম নবী আপনার কাছে, যে এই মুহূর্তে আসলে চালের বাজারের যে অস্থিরতা, এটির পেছনে আপনি কি কারণ মনে করেন? আমরা গত এক বছরে দেখেছি প্রায় 12 থেকে 15% দাম বেড়েছে। এই চালের দামের বাড়তির যে মানে কারণ, এটির পেছনে কি কারণ আছে বলে মনে করেন আপনি? সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আসলে আমরা বিগত দিনের এই সময়ে আমরা যদি পিছনের দিকে লক্ষ্য করি তো কখনো চাউলের মূল্য এই সময় হঠাৎ অস্থিতিশীল হয়নি। এইবার দেখা যাচ্ছে এই বাজারের অস্থিরতা। এটার পিছনে আমাদের যে সবচেয়ে বড় একটা সমস্যা হয়ে গেছে, রাজনৈতিক পরিবর্তনের পরে প্রশাসনিক দুর্বলতা রয়েছে, যে কারণে এক ধরনের অসাধু ব্যবসায়ীরা এই সুযোগগুলো কাজে লাগিয়েছে। দ্বিতীয়ত, ভারতের সাথে আমাদের একটা চলমান যে ব্যবসা ছিল, সেই ব্যবসাটা নানা কারণে একটা জটিল আকার ধারণ করেছে, সেটারও একটা প্রভাব পড়েছে। তৃতীয়ত, আমদানি করতে যেতে যেগুলো আমাদের লাগে, অনেক কাস্টমসে কিছু ঘটনা এখানে ঘটে যাচ্ছে কমপ্লায়েন্সের নামে, এটা ভোগান্তি আমরা সবসময় ক্যারি করতেছি। আর এই ট্রাফিক অব্যবস্থার ফলে আমাদের সাপ্লাই চেনে কিছু সমস্যা দেখা। আমরা কিছুদিন আগে দেখলাম যে ভারত থেকে হিলি স্থলবন্দরে চাল আমদানির ক্ষেত্রে চাল আটকে ছিল শুল্ক জটিলতার কারণে, সেটি পরবর্তীতে আবার ছাড়ানো হয়েছে। সেই জটিলতাটা আসলে কি ছিল, কেন হয়েছিল এই ধরনের জটিলতা? এই জটিলতা হয়েছিল মানে রপ্তানিকারক এবং আমদানিকারকদের মধ্যে, সরকার টু সরকারের সাথে না। এটা যারা রপ্তানি করবে আর যারা আমদানি করবে তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল এবং উভয় সরকারি আন্তরিকতার সাথে এটা দ্রুত মীমাংসা করে। এটা উল্লেখযোগ্য তেমন কোনো কিছু নাই। জি, আপনাকে ধন্যবাদ। আমি জনাব শফিকুজ্জামান আপনার কাছে জানতে চাই, আপনি দীর্ঘদিন আসলে বাজার নিয়ে কাজ করেছেন, বাজারের স্টেক হোল্ডারদেরকে আপনি খুব ভালো করে চেনেন, বাজারের যেসব মেকানিজম হয় সেগুলো সম্পর্কে আপনার খুব ভালো জানা আছে। আপনি সবসময় তাদের সাথে বৈঠক করতেন, নানান ধরনের ক্রাইসিস মোমেন্টে আমরা দেখেছি আপনাকে। বাংলাদেশের সকল বড় বড় বাজারে আপনি অভিযান করেছেন, তাদের সাথে বসেছেন, আলোচনা করেছেন। বাংলাদেশের আসলে মোটা দাগে চালের বাজারের মূল সমস্যাটা আসলে কোন জায়গায়, এবং গত এক বছরে আমরা যে চালের বাজার দেখি সেখানে কোনোভাবেই আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সেটি সরকারের দিক থেকেও চেষ্টা হয়েছে, বেসরকারি খাতেও আমরা দেখেছি যে তারা চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। এটি আসলে কি কারণে হচ্ছে? ধন্যবাদ, এবং নিউজ 24-এর দর্শকদেরকে ক্যাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমি ক্যাবের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছি গত সপ্তাহে, এবং এখন ভোক্তাদের কণ্ঠস্বর হিসেবে আমি সারা বাংলাদেশে কাজ করব এই প্রত্যয় ব্যক্ত করছি। আপনি যে চালের বাজার অস্থিরতা যেটা বলছেন, শুধু চালের বাজার নয়, এবং এরকম আমাদের এসেনশিয়াল কমোডিটির ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই এরকম অস্থিরতা দেখা যায়, এবং সেটার পিছনে যে কারণগুলো সেটি হলো যে আমাদের অর্থনীতির যে মূল বিষয় যেটা হলো ডিম্যান্ড সাপ্লাই,
সেই ডিমান্ড সাপ্লাইয়ের প্রভাব তো থাকেই অনেক ক্ষেত্রে। যখন আপনার লিন পিরিয়ডে পেঁয়াজের ক্রাইসিস হয় বা এখন বর্ষার মৌসুমে মরিচের ক্রাইসিস আছে, এবং গতকালকে আমি 300 টাকা কেজি দরে মরিচ কিনেছি। এটা তো মানে এটা হলো আপনার এটা হলো পচনশীল পণ্য, কিন্তু চাল তো পচনশীল পণ্য না। এবং আলু দেখেন এখন 25 টাকা কেজিতে খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে, এবং সেখানে কৃষকরা কিন্তু তাদের ন্যায্য মূল্যও পাচ্ছে না। তা আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দুটো জায়গায়। একটা হলো আমাদের ডিমান্ড সাপ্লাই, অর্থাৎ আমার ডিমান্ডটা কি, এটা আমাদের যে স্ট্যাটিস্টিক্স সেটা আমরা আসলে পূর্ণাঙ্গভাবে তার উপরে নির্ভর করতে পারি না। তাহলে হচ্ছে কি যে আমার যদি দেশের যে উৎপাদন, চাল কিন্তু আমরা দেশে উৎপাদন করি এবং আমাদের ইম্পোর্ট কিন্তু খুবই লিমিটেড, এবং সেটা কিন্তু আমরা আইপি ইস্যু করি না, সাধারণত বাণিজ্য মন্ত্রণালয় থেকে এটি রেস্ট্রিক্টেড করে রাখা হচ্ছে যেহেতু কৃষকরা যাতে মূল্য পায়। আমাদের বিশেষ ক্ষেত্রে আমরা আমদানি করি, আবার একইভাবে আমরা ফাইন রাইস যেটা সুগন্ধি চাল কিন্তু আমরা এক্সপোর্টও করি। চালে অলমোস্ট বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ, কিন্তু এই যে স্বয়ংসম্পূর্ণ যে ডাটাটা দেওয়া হচ্ছে এটা কি অথেন্টিক কিনা, অর্থাৎ আমার যদি সাপ্লাই সাইডটা যদি ডিমান্ডের থেকে বেশি থাকে তাহলে তো কোনোভাবেই দাম বাড়ার সম্ভাবনা নেই। আপনারা আমাদের বাংলাদেশে প্রচলিত হচ্ছে কার্তিকের মঙ্গা, সেই কার্তিক মাসও কিন্তু সামনে আরও 2 মাস পরে। তাহলে কেন এই সময় চালের বাজার অস্থির? এটার পিছনে যে বিষয়টি সেটা হলো আমাদের বিপণন ব্যবস্থা একটা চরম ত্রুটি আছে। সেই চরম ত্রুটিটা কি, এই চাল যখন কৃষকরা উৎপাদন করে, যারা ঘাম ঝরায় এবং আমরা ভোক্তা পর্যায়ে যারা আমরা এইটা রিটেল প্রাইস হিসেবে কিনি, এই যে দুইটা জায়গায় যেখানে উৎপাদন হচ্ছে এবং যেখানে এটা ব্যবহার হচ্ছে কনজিউমার হিসেবে, এই দুইটা জায়গার মাঝখানে অনেকগুলো লেয়ার আছে। অর্থাৎ এই চালের বাজারটা নিয়ন্ত্রণ হয় আসলে অনেক ক্ষেত্রেই বলবো যে এখন কর্পোরেট গ্রুপগুলো চলে আসছে, এবং আমাদের বড় বড় যে মিলগুলো আছে, এই ধানটা আসলে তখন কৃষকদের কাছ থেকে অনেক কম দামে উৎপাদনের সময় অনেক কম দামে কিনে রাখে, তারা এখন মজুত করে, এবং মজুত করে তারা ওই জায়গাটায় সাপ্লাইটা আপনার নিয়ন্ত্রণ করে। এই জায়গায় সরকারের যে কাজটা আছে, যখন আমি সরকারি ছিলাম এবং আপনি বললেন যে কমার্স মিনিস্টার এবং ভোক্তা অধিকার, আমি দীর্ঘদিন কাজ করেছি এই বিষয় নিয়ে, অনেক কাজ হয়েছে। সেখানে আমাদের দেশের দেখা গেল যে এই কিছু কর্পোরেট গ্রুপ বা বড় বড় মিলাররা এটা নিয়ন্ত্রণ করে। এটা হলো আপনার যাদের কাছে এই মজুরটা আছে। এরপরে যেটা হচ্ছে আমাদের এখানে যে মোকামগুলো আছে, ধরেন বাবু বাজার হোক বা মহৎপুর বাজার হোক, সেখানে আমি অনেক ওখান থেকে ডাটা নিয়েছি, আমরা আমাদের জেলা পর্যায় থেকে ডাটা নিয়েছি। সেখানে মিল থেকে যখন এরকম একটা ক্রাইসিস দেখা দেয়, মিল থেকে যে দামে বিক্রি হচ্ছে, এরা আবার ওখান থেকে যে পরিবহনে আপনার একটা ধরনের এখানে চাঁদাবাজি থেকে ম্যানুপুলেট হয়, অর্থাৎ পরিবহনে প্রতি কেজি চালে কিন্তু কস্টিংটা বেড়ে যাচ্ছে। এরপরে আমাদের এখানে যখন এটা আসে বড় বড় মোকামে আসে, সেই জায়গাটায় এই চালের কিছুটা সাপ্লাই থেকে আপনার সাপ্লাইটাকে নিয়ন্ত্রণ করে তারা একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস টাইপের তৈরি করে। এটা হলো আসলে তৈরি করা হয়, এটা কিন্তু ন্যাচারাল না, তৈরি করেই কিন্তু এই বাজারটাকে আপনার হু করে বেড়ে যায়। এখন এখানে কি কাজ আছে? এখানে আমি এখন ক্যাবের পক্ষ থেকে এই বিষয়গুলো আমরা ইনভেস্টিগেশন করব, করে আমাদের সরকারের 3টা প্রতিষ্ঠান এখানে কাজ করে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে আমাদের ভোক্তা অধিকার অধিদপ্তর আছে এবং কম্পিটিশন কমিশন আছে। একইভাবে আমাদের খাদ্য মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করে, যেহেতু চালের বিষয়টা খাদ্য মন্ত্রণালয়। এবং আপনারা জানেন সরকারি গুদামে এখন প্রায় অলমোস্ট 20 লক্ষ টন রেকর্ড পরিমাণ চাল কিন্তু মজুদ আছে, এবং আমাদের এটা যারা উৎপাদন করে সেটা কৃষি মন্ত্রণালয়, কৃষি বিপণন অধিদপ্তর, এদের নিয়ে আমি কাজ করব। আমি যেহেতু দায়িত্ব নিয়েছি এখন, এদের নিয়ে আমরা যে কাজটা করব, সেখানে বিপণন ব্যবস্থায় যদি আমি উন্নতি করতে পারি, অর্থাৎ আমার যদি প্রপার ডাটা থাকে কত চাল কোন গোডাউনে আছে এবং তারা কতটুকু সাপ্লাই দিল, এই বাজারের ডিমান্ডের সাথে ওইটাকে যদি আমরা অ্যাডজাস্ট করতে পারি, আমার বিশ্বাস যে হু করে এই দামটা বাড়বে না। আপনার দেখেন যেটা পচনশীল পণ্য বা অতিবৃষ্টি হলো বা খরা হলো, এই কারণে কিন্তু আমাদের পেরিশেবল আইটেম আমাদের যেটা আছে সবজি বা এটা হয়তো দামটা বাড়ে কমে, কিন্তু চাল তো আপনার পচনশীল দ্রব্য না, চাল তো অন্তত 1-1.5 বছর কিন্তু মজুত করে রাখা যায়, এবং এটা মজুত করতে কিন্তু একটা শুকনা জায়গায় করলেই হয়। এটা যেমন আলুর ক্ষেত্রে যেমন কোল্ড চেইন মেনটেন করতে হয়, সেটারও হিমাগারেরও দরকার হয় না। তাহলে আমি যদি জানি আমার বছরে কনজাম্পশন কত পার পার্সন, মানে আপনার কতটুকু আমরা খাচ্ছি এবং সেটা অনুযায়ী আমার উৎপাদন কি হয়েছে, প্রয়োজনে আমার যদি উৎপাদন কম হয় তাহলে আমি প্রপার টাইমে আমাদের আশেপাশের দেশ থেকে, মায়ানমার বা অন্য দেশ থেকে কিন্তু আমরা ইম্পোর্ট আগে করেও কিন্তু সেই স্টকটা করতে পারি। তো এই জায়গাগুলো কাজ করলে আমার মনে হয় যে চালের বাজারে যে অস্থিরতা, এই জায়গায় একটু আমরা জনাব নবী আপনার কাছে আসতে চাই যে আমরা সরকার যখন আমরা দেখি বিভিন্ন সময় দেখি হঠাৎ করে চালের বাজারে একটা অস্থিরতা, হঠাৎ করে পেঁয়াজের বাজারে অস্থিরতা, সেই সময় আসলে সরকার যে আমদানি, যেটি বলছিলেন জনাব শফিক, যে আমদানি করে আমরা ক্রাইসিসটা হয়তো সামাল দিতে পারি, কিন্তু সেই সিদ্ধান্তটা নিতে কি আমরা সবসময় একটু দেরি করে ফেলি? হ্যাঁ, এটা সদা সত্য যে আমাদের যখন একটা ক্রাইসিস তৈরি হয় তখন সবারই চোখ মুখ খুলে দেয়,
কিন্তু এই সংকটটা হতে পারে, এর উপর যেটা নজরদারি রাখতে হবে। কারণ আমাদের অলমোস্ট আমরা ধান উৎপাদনে মানে ওয়ার্ল্ড ফুড অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী আমরা স্বয়ংসম্পূর্ণ, তাহলে আমাদের চাউলের ঘাটতি থাকার কোনো সুযোগ নাই। তারপরে কেন এটা হচ্ছে? এই বিষয়টি সরকারের কয়েকটি মন্ত্রণালয়, এটা কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার আছে, তারপরে কম্পিটিশন অথরিটি আছে, তারা সবাই মিলে এর উপরে একটা এই টিম গঠন করা আছে। কিন্তু এই টিমটাকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। আমাদের এখানে সবচেয়ে বড় অসুবিধা হয়ে পড়েছে দেশে যারা স্কলার, যারা দায়িত্বপ্রাপ্ত আছে, তাদের মধ্যে আমরা বারংবার দেখতে পাই এই অসঙ্গতিপূর্ণ আচরণ এবং আন্তরিকতার অভাব, যেটা যার খেসারত দেশের সাধারণ মানুষকে দিতে হয়, খেটে খাওয়া রিক্সাওয়ালাকে দিতে হয়, মাঠে খাটা মানুষকে দিতে হয়, দৈনিক যারা শ্রম বিক্রি করে তাদেরকে দিতে হয়, এইটা একটা মানে নির্মাণ শ্রমিককে দিতে হয়, এরপর নিম্নবিত্ত আয়দেরকে দিতে হয়, যারা আরও আছে যারা দরিদ্র সীমা মানে নিচে অতি দরিদ্র যারা, তাদেরকে এই খেসারত দিতে হয়। এই খেসারতটা কিন্তু উচ্চবিত্ত বা মধ্যবিত্তদেরকে দিতে হয় না। আর এটা দায়িত্ব হলো, এটা কেন হলো? কারণ আমরা খাদ্যে সারা পৃথিবীর মানুষ জানে, পৃথিবীর অসমস্ত সূচকগুলো আমাদেরকে বলে, সমস্ত অর্গানাইজেশন তথ্য আমাদেরকে বলে যে বাংলাদেশ এখন অন্তত ধান উৎপাদন বা চাউল উৎপাদন স্বয়ংসম্পূর্ণ একটি দেশ। এটা আমাদের একটা কোয়ালিটি, এটা আমাদের একটা অর্জন। কিন্তু সেই অর্জনটা মধ্যে আমাদেরকে সারা বিশ্বে আমাদের মুখটা কালো হয়ে যায় যে আজকে আমাদেরকে লেবারদের চাল দিতে পারছে না, একে তো তাদের আয় বাড়েনি, তারপরে আবার চাউলের বাজার বেড়ে গেছে। এইটি হলো এই চারটি সংস্থা আগে থেকেই এর উপর নজর দেওয়া দরকার ছিল। এখন এটা ঘটনা ঘটিয়ে দেওয়ার পর একে ধরা, ওকে করা, বিভিন্ন লোককে দোষারোপ করে নিজের দায় বা অন্যের কাছে তুলে দেওয়া, এই প্রবণতা আমাদের দেশে আগেও ছিল, এখন এটা চলমান রয়েছে। এটাকে থামাতে হবে, যে কোনো মূল্যে এটাকে স্টপ করতে হবে। কিন্তু স্টপ করতে গেলে একজন লোকের দায়িত্ব নিতে হবে, কঠিনভাবে দায়িত্ব নিতে হবে। যে আমরা মাঝে মধ্যে দেখি যে পেঁয়াজের বাজার হঠাৎ করে অস্থির হয়ে যায়। আমরা 50 টাকা করে পেঁয়াজ অনেক দিন ধরেই চলছিল, হঠাৎ করে এখন 90-100 টাকা বিক্রি হচ্ছে। পেঁয়াজের বাজার নিয়ে আসলে পেঁয়াজের উৎপাদন এবং যে চাহিদা, এটি নিয়ে এক ধরনের ধোঁয়াশা আছে। সরকারের হিসেবে পেঁয়াজের যে চাহিদা 35 থেকে 36 লাখ মেট্রিক টন, কিন্তু আমি যদি 2023-24 অর্থ বছরের তথ্য বলি, 43 লাখ টনের বেশি উৎপাদন হয়েছে, অর্থাৎ 5 থেকে 7 লাখ টনের বেশি উৎপাদন হয়েছে। তারপরেও ঘাটতি দেখা যায়। এখানে আমরা জানি যে কিছুটা অপচয় হয়, কিন্তু তারপরেও আমাদের হিসাবটা কি ঠিক আছে আসলে? ধন্যবাদ। আমি চালের ক্ষেত্রে যেটা বললাম যে আমাদের পরিসংখ্যানগত একটা বড় ধরনের আমাদের আসলে বলবো যে ট্রাস্টের ব্যাপার আছে। আমি জাস্ট চালের বিষয়ে একটু কথা বলে নেই। সেটি হলো যে চাল শুধু আমরা যেটা ওয়ার্ল্ডে কিন্তু আমরা 3rd লার্জেস্ট গ্রোয়ার। আমরা কিন্তু চীন, ইন্ডিয়া, এরপরে আমাদের আগে ইন্দোনেশিয়া ছিল, আমরা ইন্দোনেশিয়ার বড় দেশ মানুষও বেশি, তার থেকেও কিন্তু আমরা এখন 3rd পজিশনে চলে আসছি। চালের ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা শুধু যেটা ভাত খাই তা নয়, এর সাথে চালের বহুবিধ ব্যবহার আছে। এখন আপনার গরু মানে পোলট্রিতে চাল ভাত ব্যবহার হয়, মানে ভাত রান্না করে আপনার পোলট্রিতে ব্যবহার হচ্ছে। পোলট্রি বলতে আপনার গরু পালনে আমাদের মাছের খাদ্য হিসেবে ব্যবহার হচ্ছে। তো এই হিসাবগুলো কিন্তু আমরা কাউন্ট করছি না। এখন আপনি যেটা বললেন পেঁয়াজের ক্ষেত্রে, দেখেন পরিসংখ্যান যদি ঠিক থাকতো, এটা তো সিম্পল ম্যাথমেটিক্স। আমার যদি কনজামশনের থেকে 6-7 লাখ টন মেট্রিক টন বেশি উৎপাদন হয়, তাহলে তো আপনার কখনোই এই ক্রাইসিস হতো না। এবং এখানে খুব ইন্টারেস্টিং ব্যাপার, পেঁয়াজ কিন্তু সংরক্ষণ করা যায় না। মানে সংরক্ষণ বলে একদম ট্র্যাডিশনাল পদ্ধতিতে করা হয়। আমার কোল্ড স্টোরেজে আমরা ওই আলুর মতো করতে পারিনি। আমাদের পেঁয়াজ উৎপাদনটা যেটা হয় সেটা হলো আপনার ফেব্রুয়ারির পরে এপ্রিল মাসে সর্বোচ্চ, এবং এটি আমরা সারা বছর কনজাম করি। এবং এটা একটা সময়, এই যে সামনে সেপ্টেম্বর মাস চলছে, অক্টোবর নভেম্বর, এই সময়টা আমাদের ক্রাইসিস পিরিয়ড। অ্যাকচুয়ালি আপনি যেটা বললেন পরিসংখ্যান ঠিক থাকলে আমাদের এই সময়ের মধ্যে আমাদের যেটা উৎপাদন হয়, আপনার সব কিছু মিলে টিলে আপনার 25 থেকে 30% আপনার নষ্ট হয়ে যায়, আপনার পচে যায় বা আপনার ওজনটা কমে যায়। আচ্ছা, সেই ক্ষেত্রে আমাদের হিসাব অনুযায়ী কিন্তু তারপর কিন্তু আমদানি করতে হয় না। তারপরও দেখা যাচ্ছে প্রতি বছর 6-7-8 লক্ষ মেট্রিক টন পর্যন্ত আপনার পেঁয়াজ আমদানি করতে হয়, এবং এই আমদানিটার 95% আমাদের পার্শ্ববর্তী ভারতের উপরে নির্ভরশীল। এখন যেটা করা হয়, আমাদের যখন পেঁয়াজটা উৎপাদন হয় তখন ভারতের অ্যাকচুয়ালি নাসিক এলাকা, মহারাষ্ট্র এলাকা থেকে এই পেঁয়াজগুলো আসে, এবং সেখান থেকে দেখা গেল তাদের উৎপাদন কষ্টের থেকে আমাদের উৎপাদন কষ্টের অনেক তারতম্য আছে।
এবং সেই জায়গা থেকে আপনার 6 দিন বসে বাই রোডে যখন এই পেঁয়াজটা বাংলাদেশে ঢোকে, এরপরও দেখা গেল যে আমাদের দেশের যে পেঁয়াজের যে দেশি পেঁয়াজের থেকে তাদের পেঁয়াজের আমাদের সব কস্ট দিয়ে আপনার 8 থেকে 10 টাকা কম। তাই সেক্ষেত্রে যেটা হয় যে আমি যদি বর্ডারটা ওপেন রাখি, মানে অর্থাৎ ইম্পোর্টটা খুলে রাখি, তাহলে হবে কি যে ওই ভারতের পেঁয়াজ ঢুকে যাবে, তখন আমাদের এই কৃষকরা কিন্তু তাদের উৎপাদন কষ্ট পাবে না। এই কারণে আমরা ট্যারিফ ব্যারিয়ার দিই। সেটা কি যে আমরা তখন ট্যারিফ আরোপ করি যে যাতে আমাদের কৃষকরা কম্পিটিটিভ প্রাইসে পেঁয়াজটা বিক্রি করতে পারে। এই কারণে আমাদের বাংলাদেশ ট্রেড কমিশন এবং আমরা যখন বাণিজ্য মন্ত্রণালয়ে ছিলাম তখন আমরা যে বিষয়টি আমরা দেখলাম সেটি হলো যে যখন আমাদের উৎপাদন সময় হবে তখন আমরা ইম্পোর্ট বন্ধ রাখি, এবং একটা সময় যখন দামটা বেড়ে যায় তখন আমরা ইম্পোর্ট খুলে দেবো, কিন্তু ট্যারিফ দিয়ে অ্যাডজাস্ট করতে হয়। এবং সেটি করা হয়েছে, যেমন ট্যারিফ কমিশন থেকে একটা রিকমেন্ডেশন আসছে যে 90 টাকার বেশি হলে আমরা বর্ডার খুলে দেবো, অর্থাৎ তখন ইন্ডিয়ান পেঁয়াজটা আসবে, তখন কিন্তু আমাদের এখানে পেঁয়াজের দাম পড়ে যাবে। এখন কথাটা হলো যে অ্যাকচুয়ালি এই পেঁয়াজ সেটাকে কৃষক যে উৎপাদন করে তার উৎপাদন কষ্ট অনুযায়ী কি সে কৃষক কি মূল্য পাচ্ছে কিনা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন ধরেন পেঁয়াজটা উৎপাদন হয় ফরিদপুর, পাবনা ওই বেল্টে, সেই কৃষকরা যখন এই পেঁয়াজটা উৎপাদন করে এই পেঁয়াজটা কিন্তু তার হাতে থাকে না, তার বাড়িতে হয়তো কয়েক বস্তা থাকে, কিন্তু লার্জ স্কেলের পেঁয়াজটা আবার সেই ফরিয়াদের হাতে, আবার বড় বড় আড়তদারদের হাতে, এবং তারা আসলে এই বাজারটা কন্ট্রোল করে। এই জন্য আমাদের দরকার যে বিপণন ব্যবস্থায় আমাদের আসলে আমরা এখনও উন্নত করতে পারিনি। আমার ক্যাবের দায়িত্বে নেওয়ার পরে আমার এই জায়গাটা ফোকাস, অর্থাৎ আমরা কিভাবে কৃষকদের পণ্য সরাসরি আমরা এটি আপনার কাছে শুনবো যে আসলে বিপণন ব্যবস্থা বাংলাদেশের খাদ্যে আমরা বলা হচ্ছে বারবার অনেক বছর ধরে শুনছি যে স্বয়ংসম্পূর্ণ, কিন্তু আমাদের এই ক্রাইসিসগুলো কিন্তু আমরা এখনও বিভিন্ন সময়ে দেখছি এবং বাজার হঠাৎ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এর পেছনে একটি বড় কারণ আপনি যেটা বলছেন সাপ্লাই চেইন এবং বিপণন ব্যবস্থার যে হলিস্টিক যে জায়গাটা, সেই জায়গাটাতে আসলে কি করা দরকার। আপনি যেহেতু দায়িত্বে এসেছেন, ক্যাবের দায়িত্ব নিয়েছেন, আপনাদের দিক থেকে নিশ্চয়ই একটা পরিকল্পনা রিকমেন্ডেশন থাকবে। আপনার কাছ থেকে এটি বিস্তারিত আমরা শুনতে চাইব একটি বিরতির পর। দর্শক, বিজনেস আওয়ারের সময় হচ্ছে বিরতির, ফিরছি একটু পর, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন বিজনেস আওয়ার। আমরা আলোচনা করছি আমদানি জটিলতা, মূল্যস্ফীতি এবং বাজার ব্যবস্থাপনা নিয়ে। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ক্যাবের সভাপতি এইচ.এম. শফিকুজ্জামান, আছেন জেড.এম. গোলাম নবী, প্রেসিডেন্ট এসেনশিয়াল কমোডিটি ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। আমি এই পর্যায়ে গোলাম নবী আপনার কাছে জানতে চাই যে এই মুহূর্তে আসলে আমদানির ক্ষেত্রে আপনাদের কি এলসি জটিলতা কেটেছে কিনা? ডলারের সংকট আমরা জানি অনেকখানি এখন রিলিজ হয়েছে, সেই জায়গাটাতে আমদানি যদিও সরকার নিরুৎসাহিত করছে এখনও, যেহেতু সংকোচনমূলক মুদ্রানীতি চলছে, এই মুহূর্তে আমদানি পরিস্থিতি সম্পর্কে একটু জানতে চাই। এখানে যে বিষয়টি আমরা বিবেচনায় আনতে হবে, আমদানিকারক কিন্তু একদম ব্যবসায়ী, সে তার মানি এবং তার সব কিছু নিরাপত্তাটা আগে বিবেচনা করে ব্যবসা নামার আগে। এখানে ট্রাফিক ব্যবস্থার দিকে যদি তাকায় সেটাকে ঝুঁকি মনে করছে। সাপ্লাই চেনে যে সেটাকে আপনি বলতে চাচ্ছেন যে এই মুহূর্তে যে নিরাপত্তা আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে, ট্রান্সপোর্টেশন আছে, তারপরে আপনার পোর্টে হ্যান্ডেলিং যে ব্যবস্থা আছে, সেখানে সব কিছুর জন্য একটা অগোছানো মতো হজবরলা টাইপের কিছু কিছু জায়গায় অতি মাত্রায় হয়েছে, আর কিছু কিছু জায়গায় অনেকটা স্বাভাবিক আছে। তারপরে ডলারের যে অবস্থা ছিল সেটা এখন ডলারটি তো নিম্নমুখী, কিন্তু আমার দেশে কোনো কিছু যদি দাম কমে সেটার বেনিফিট পেতে তো সময় লাগে। দাম যদি উঠিয়ে যায় তো মানে তৎক্ষণিক এর প্রতিক্রিয়া শুরু হয়ে যায়। এই সব কিছু, তারপরে লেবার কস্ট বেড়ে গিয়েছে, ট্রান্সপোর্টের ভাড়া বেড়ে গিয়েছে, আমদানি পর্যায়েও নানা ধরনের আন্তর্জাতিক দুনিয়ায় এই যুদ্ধবিদ্রোহ, ইসরায়েলের এই ব্যাপারটা, ইউক্রেনের ব্যাপার, তারপরে আমেরিকার হঠাৎ সিদ্ধান্ত, তাদের এক একটা দেশের উপরে তারা আরেকটা আরোপ করছে, এই সব মিলে একজন ইনভেস্টর দেখে যে আমার এই ব্যবসাটা করতে যে আমার কোন জায়গায়টা আমার বড় রকমের ঝুঁকি হতে পারে। এই ঝুঁকি যখন সে বিবেচনায় নিয়ে দেখে যে আমি এটাকে উঠে পড়তে পারবো, তখন সে তার আমদানিতে যায়। আমদানি যাওয়ার পরে কিছু সমস্যা আমাদের দেশে থাকেই, কারণ আমাদের দেশের মধ্যে যারা এই দেশের আমাদের খেটে খাওয়া মানুষের অর্জিত টাকায়, শ্রমিকের টাকায়, লেবারের টাকায়, এই শুল্কের টাকায় যারা বড় বড় ইউনিভার্সিটিতে লেখাপড়া শিখে আমাদের দেশে যারা দায়িত্বপ্রাপ্ত আছে, এনারা
শুধুমাত্র একটি ব্যবস্থা আমাদের দেশে চালু হয়েছে, এটা থামানোর দরকার। বারংবার আমরা এই কথাই বলছি যে কাউকে যদি বাধা দেওয়া যায়, কাউকে যদি হ্যারাসমেন্ট করা যায়, ভোগান্তি দেওয়া যায়, তাহলে ওই অফিসারটা নিয়ে আলোচনা হয় যে না, এই অফিসারটা রাইট ওয়েতে আছে। আর যদি সহযোগিতার মনোভাব তৈরি হয়, হ্যাঁ, তাহলে সে তার কাজের মূল্যায়নের ভিত্তিতে গ্রহণ করে না। আমাদেরকে একটি সংকট তৈরি হয়েছে জাতিগতভাবে, যে সহযোগিতামূলক আমরা অদক্ষতা আছি, আমার লেবার অদক্ষ, আমি নিজে একদম ব্যবসায়িক অদক্ষ। একটা ব্যবসায়িক প্রায় 28টি জায়গায় তাকে পদাচরণ করতে হয়। 28টি জায়গায় তার লেখাপড়া শিখে আসে একটা লোকের ব্যবসা করা সম্ভব না। তাহলে কি হবে, তাকে যারা দায়িত্বপ্রাপ্ত তাদেরকে ট্রেন আপ করবে, তাদেরকে শিখিয়ে নেবে যে ভাই এই কাগজটা এই জায়গায় এরকম করবেন, এটা করবেন, শুল্কের ক্ষেত্রে বলবে, ভ্যাটের ক্ষেত্রে বলবে, বিপণনের ক্ষেত্রে বলবে, তারপরে আপনার পোর্টে হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে বলবে। এখানে কোনো কিছু না, শুধু মানে এখানে আপনাকে কমপ্লায়েন্সের নামে শুধুমাত্র আমাদেরকে ভোগান্তি বাড়ায়। তারপরও আমরা এটা মাথা পেতে নিয়েছি, কিন্তু দেশে এই যে দারিদ্র্যের হার আপনি তো এখন শুনেছেন, আমরা কিসের উপরে আমদানিটা করব। আমাদের দারিদ্র্যটা যেটা ছিল অতি দারিদ্র, এখন আমাদের 8 ভাগ 8 ভাগ বেড়ে গেছে। আমাদের আরেকটা দারিদ্র অপেক্ষা করছে, যাদের সংখ্যা 15%, যে তারা বর্ডার লাইনে তারা অবস্থান করছে, যে কোনো মুহূর্তে তারা দারিদ্র সীমানায় ঢুকে পড়তে পারে। এরপরও আমরা যদি তর্ক বাদও দিই তো 25% দারিদ্রতা আমাদেরকে পৌঁছিয়ে গিয়েছে, যেটা 21-22% হিসাব ছিল। সব মিলে দেখেন, হিসাব করে কিছুদিনের মধ্যে যদি আমরা এটাকে ঠেকাতে না পারি, এই দারিদ্রতা অলমোস্ট আমাদের 45% অনেক বেড়ে যাবে। এটি অবশ্য অনেক বড়, আপনি বড় ক্যাম্পাসে আলোচনা। দারিদ্রতা আছে, আমার পণ্য আমি কিনে নিয়ে আসার পর বাজারে বিক্রি করতে পারবো কিনা, পণ্যটা চলবে কিনা, আবার ডলারের স্থিতিশীলতা কি রকম রূপ নেবে, এর তো কোনো বাস্তব কোনো রূপ আমরা দেখতে পাচ্ছি না। সব মিলে আমাদেরকে নিরাপত্তা এবং বাজার ব্যবস্থা এবং ডলারের এই সরকারের ঘোষিত একটা পরিষ্কার একটা ধারণা আমাদের কাছে আসতে হবে, যাতে আমরা অনিরাপত্তায় মধ্যে না ঢুকি। নিরাপত্তা পেয়ে গেলে আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী বড় প্যাকেটের জায়গায় ছোট প্যাকেট করলাম, সে কিন্তু আগে 200 টাকায় দিয়ে, এখন 200 টাকায় সে পাবে একটু। জি, আমি অনেক ধন্যবাদ। আমরা আসবো এই জায়গায়। একটি প্রশ্ন আমি জনাব শফিকুজ্জামান আপনাকে করতে চাই, সেটি হচ্ছে যে আমরা দেখি হচ্ছে বাজারে অভিযান যখন আপনারা পরিচালনা করেন, চালের দাম, চিনির দাম বা পেঁয়াজের দাম, এইসব পণ্যের ক্ষেত্রে করেন, কিন্তু আমরা দেখি যে এই যেসব আমদানি করা পণ্য, বিশেষ করে প্যাকেটজাত যেসব পণ্যের দাম হঠাৎ করে বেড়ে যায়, এবং এইটা কিন্তু নীরবে, মানে আপনি হয়তো আজকে কিনলেন একটি 10 টাকা দিয়ে, কালকে 15 টাকা হয়ে যাচ্ছে। এই জায়গাটাতে কোনো ধরনের মনিটরিং নাই, বিশেষ করে ইম্পোর্টেড যে প্রোডাক্টগুলো বেশিরভাগ ক্ষেত্রে, সেই জায়গাগুলোতে আসলে কাজ করবেন কিনা আপনারা ক্যাবের এই মুহূর্তে দায়িত্ব হিসেবে? এই প্রশ্নটার উত্তর নিব। আমরা একটু এই মুহূর্তে যেতে চাই, আমরা আবারও আলোচনায় ফিরছি। জনাব শফিকুজ্জামান, আপনার কাছে বিরতিটা, আমরা লাইভে যাওয়ার আগে যে প্রশ্নটি করছিলাম, প্যাকেটজাত পণ্যের দাম বৃদ্ধির ক্ষেত্রে কোনো ধরনের মনিটরিং আমরা কখনোই দেখি না, সেটাকে জায়গাতে কাজ করা উচিত কিনা? আমাদের প্যাকেটজাত পণ্যের ক্ষেত্রে একটি আইন আছে, সেটি হলো শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিএসটিআই এই আইনটা প্রণয়ন করে। সেটা হলো আমাদের যত পণ্য আছে, বিশেষ করে ফুড আইটেম, সেটি আপনার প্যাকেটজাত হতে হবে, এবং সেই প্যাকেটের নিয়মগুলো কি, অর্থাৎ সেখানে ইনগ্রেডিয়েন্ট লেখা থাকবে, সেখানে এক্সপায়ারি ডেট থাকা হবে, কোম্পানির মানে আপনার যেগুলো লোগো টোগো এগুলো তো থাকবেই, প্লাস ওখানে এমআরপি লেখা থাকবে, মিনিমাম রিটেল প্রাইস যেটা, সেটা আপনার লেখা থাকবে। এখন এই এমআরপিটা কে লিখবে? এই এমআরপিটা লিখবে কিন্তু উৎপাদক। কেন উৎপাদক লিখবে? যিনি রিফাইনারিতে এটি প্রস্তুত করেন তার কস্টিংটা দেখে উনি এমআরপিটা লিখবেন। এখন ধরেন বাজারে কখন কম্পিটিশনটা থাকে, সিন্ডিকেশন এবং কম্পিটিশনের মধ্যে পার্থক্যটা কি? অর্থাৎ বাজারে যদি এই রিফাইনারিগুলো আমাদের দেশের অলমোস্ট ধরেন 90% এই পণ্যগুলো নিয়ন্ত্রণ করা হয়তো 3টা বা 4টা রিফাইনারি। এখন তারা যদি আপনার মনোপলি করে, বা তারা যদি মিলে এই এমআরপিটা তারা তাদের কস্টিং থেকে বেশি লেখে, সেখানে তো সরকারের ইন্টারভেনশনের ওই ধরনের সুযোগ নেই। ওই জায়গাটাই কম্পিটিশন কমিশন, অর্থাৎ আমাদের যে কম্পিটিশন কমিশন হয়েছে 2012 সনের আইন অনুযায়ী, কম্পিটিশন কমিশনের দায়িত্ব তার ইম্পোর্ট প্রাইস কত, কারণ র ম্যাটেরিয়াল তো আমার ইম্পোর্ট করতে হচ্ছে, ইম্পোর্ট প্রাইস কত, তার ওভারঅল কস্ট কত, এবং সে কত % সে বিজনেস করছে, এবং সেটা অ্যানালাইসিস করবে, এবং সেখানে কোনোভাবেই প্রাইসটা হাইক করা হচ্ছে কিনা এটা অ্যানালাইসিস করবে। এবং অ্যানালাইসিস করে যদি দেখে যে আপনার এখানে ভোক্তাদেরকে আপনার
অতিরিক্ত দামে বিক্রি করছে, তখন কিন্তু ওই কম্পিটিশন আইন অনুযায়ী কিন্তু ব্যবস্থা নেওয়ার আছে। এটি হলো আমাদের দেশে যেটা প্রস্তুত হয়। আমাদের অনেক পণ্য আছে আপনার প্যাকেটজাত, যেটা হলো আমাদের ইম্পোর্ট করতে হয়, সেখানে এমআরপিটা কে লিখবে, সেটা লিখবে হলো যিনি ইম্পোর্টার। অর্থাৎ ইম্পোর্টার জানে তার এসি কত, তার এখানে ডলারের ভ্যালুয়েশনটা কত, তার ডিস্ট্রিবিউশনের চ্যানেলে তার কত কস্ট হয়েছে, এবং তার উপরে তার প্রফিট রেখে করবে। এখন ধরেন আমি একটা বিদেশি একটা পণ্য, একটা ধরেন নেসক্যাফে একটা কফি নিয়ে আসলাম, এখন সেই কফিটা 100 গ্রাম, সেটি ধরেন আজকে ছিল, একটা উদাহরণ দিলাম, 100 টাকা। এটি কালকে দেখা গেলো ওই নেসক্যাফে, এটা কিন্তু আবার একটা কোম্পানি নেসক্যাফের যে লোকাল এজেন্ট তারাই কিন্তু আমদানি করবে, এবং সেটা কি ইচ্ছা করলে সে পরের দিন 200 টাকা করতে পারবে? করতে পারবে না। এই কারণেই কিন্তু আমার আইন যেটা আছে প্যাকেটজাত যে আইন, সেখানে আমার এমআরপিটা কীভাবে হবে এটা হলো জাস্টিফাইড কিনা, এবং সেটা কিন্তু হয় উৎপাদক অথবা আমদানিকারক লিখবে। এখন এখানে যদি তারা বেশি দামে লাগে, যেটা আপনি বললেন, তখন কি হবে? তখন কিন্তু আমাদের এই আইনের যেটা আছে সেটা ভোক্তা অধিকার আইন হলো, কম্পিটিশন কমিশন আইন হলো, ইভেন আমাদের আদার্স যেটা আছে যে আপনার আমাদের যে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যে মোবাইল কোড করে, সেই আইনে কিন্তু এখানে বিচারের ব্যবস্থা আছে। এখন সেটার ক্ষেত্রে যেটা হচ্ছে কি, যে বাংলাদেশের প্র্যাকটিসটা এত বেশি ব্যাপক, সেখানে তো কেউ কোনো কিছু তোয়াক্কা করছে না। এই যে তোয়াক্কা করছে না, সেটার দায়িত্ব কিন্তু ইনিশিয়ালি সরকারের, এবং সেই সরকারকে আমাদের হেল্প করতে হবে। আমি এখন তো প্রাইভেট সেক্টরে আছি, আমাদের ক্যাবের উচিত হলো সরকারকে এখানে এই বিষয়গুলো ধরিয়ে দেওয়া, আমাদের জনগণকে নিয়ে একটা ভয়েস রেজ করা, এবং আপনারা যারা সাংবাদিক আছেন এবং আমাদের যারা অ্যাক্টিভিস্ট আছেন, তাদের ভোক্তার পক্ষে এই ভয়েসটা রেজ করা, যে না এইখানে এই অন্যায় হচ্ছে, এবং এই যে যারা সিন্ডিকেট করছে, অথবা এখানে যারা মনোপলি করছে, অথবা এখানে যারা এই বাজারটাকে নিয়ন্ত্রণ করছে, সেই ব্যবস্থাটাকে ভেঙে দেওয়া। এবং সেই কারণেই আমার মনে হয় যে আমাদের সবাই মিলে এই জায়গায় আমার আসলে দুইটি প্রশ্ন আপনার কাছে থাকবে। আমরা আসলে আরেকটি বিরতির সময় হচ্ছে, বিরতির পর জানতে চাইবো যে একটি, যেটি আমি প্রথম অংশে বলছিলাম যে আমাদের সাপ্লাই চেইনের আসলে কোন কোন জায়গায় কাজ করা উচিত, দ্বিতীয় হচ্ছে যে ক্যাবের প্রেসিডেন্ট হিসেবে আপনি ভবিষ্যতে আপনার কর্মপরিকল্পনা, সেটি জানবো। আমরা জনাব গোলাম নবী আপনার কাছ থেকেও আমরা জানতে চাইবো যে আমাদের সাপ্লাই চেইনের প্রবলেমগুলো কোথায়, সমাধান জায়গাটা উনি বলবেন। দর্শক, আবারও বিরতির সময় হচ্ছে, ফিরছে একটু পর, সাথে থাকবে। স্বাগত আরও একবার বিজনেস আওয়ারে। আমি সরাসরি গোলাম নবী আপনার কাছে যেতে চাই যে এই মুহূর্তে আসলে আমাদের খাদ্যের ভোগ্যপণ্যের সরবরাহ ব্যবস্থায় কোন কোন জায়গাটাতে সমস্যা আছে, আপনি টু দি পয়েন্ট যদি। সেটি হচ্ছে যে ট্রাফিক ব্যবস্থা একেবারেই খুবই দুর্বল। আমাদের সাপ্লাই চেনে আমরা মাল যাই আমদানি করছি, ভোক্তার হাতে তুলে দিতে গেলে যে সময়ের মধ্যে আমাদের দিতে হবে, কিছু আমাদের কমোডিটি আইটেম, নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে, আমরা তো একেবারে রুট লেভেলে কাজ করি, তাদের পুঁজি কম, প্রতিদিনই তাদের বা একদিন পর পর তাদেরকে সাপ্লাই তাদের ঘর পর্যন্ত আমরা ডোর টু ডোর আমাদের পৌঁছাতে হয়। সেইখানে আমাদের নিরাপত্তা, গাড়ি ঘোড়া নিয়ে আপনি হয়তো শুনেছেন, আমরা এখন আর সন্ধ্যার পরে আর কোনো জায়গায় আমরা যে কাজটি আগে রাত 10টা পর্যন্ত করতে পারতাম, দোকানও খোলা থাকতো গ্রামের অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলের দোকানগুলো সাধারণত 10টা পর্যন্ত, যেহেতু শ্রমিক কাজ করে তো লেটে ঘরে ফেরে, সে তার দোকানে 10টা পর্যন্ত যেত। আমরা দোকানদার সারাদিন কেনাবেচা করার পর তার বিক্রয়িত অর্থ বিনিময়ে আমরা তার পণ্যটাকে সাপ্লাই দিতাম। সেটি এখন আমাদেরকে সময়টা খাটো হয়ে গিয়েছে, শুধু একটি মাত্র নিরাপত্তার অভাব। সেকেন্ড ওয়ান, আমাদের যে ট্রাফিক ব্যবস্থা, এখানে যে অটো এবং অনিবন্ধিত যে গাড়ির, আমরা শুনেছি যে 5 আগস্টের পরে চাঁদাবাজি কমেছিল বিভিন্ন জায়গায়, যে পণ্য পরিবহনে, সেটির এখন কি অবস্থা? চাঁদাবাজিটা 5 আগস্টের পরে কিছুদিনের জন্য চাঁদাবাজিটা একেবারেই ছিল না, সত্য বলতে। সেই সময় যে কারণে বাজারের কোনো ব্যবস্থা তো যত দুর্বল, এখন গত সপ্তাহ থেকে আবার একটু কম, গত এই সপ্তাহ থেকে একটু মানে নিম্নমুখী চাঁদাবাজির অবস্থাটা। গত সপ্তাহ পর্যন্ত চাঁদাবাজির একটা মহড়া ছিল পথে ঘাটে, মানে স্ট্যান্ডে, সর্বত্রই, যেটা এই সপ্তাহ থেকে অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে আবার যাওয়া শুরু করেছে, অনেকটা নিম্নমুখী। তো এতগুলো বাধা বিপত্তির মধ্যে টাকার নিরাপত্তা, টাকা বয়ে আনতে হবে। পুলিশ তো ধরেন অনেক কিছু দেখেও দেখে না, কেন পুলিশ নিজেই জনগণ দেখে অনেকটা ভয় পায়। আচ্ছা, তাহলে পুলিশ নিজে যদি নিজেকে নিয়ে কোনো তার সমস্যা থাকে, সে আরেকজনকে কীভাবে নিরাপত্তা দেবে? তো এতগুলো জটিলতা ভেঙে
তারপরে ব্যাংক টাকা দিচ্ছে না। দ্বিতীয় কথা হলো যে ব্যাংকের আগে আমাদের সুদ ছিল 9 মানে সে এক সংখ্যায়, এখন সেটা 15, একটু দেরি হলে সেটা 17, 18-তে চলে যাচ্ছে। ডিপোজিটাররা ব্যাংকে যারা টাকা রেখেছে তারা টাকা ফেরত পাচ্ছে না। 5টি ব্যাংক ইতিমধ্যে দেউলিয়াত্ব গ্রহণ করেছে এবং সরকার এটাকে একত্রিত করে নতুন একটা ব্যাংকের রূপ দেওয়ার জন্য ঘোষণা দিয়েছে। অন্যান্য ব্যাংকের অবস্থাটা, সরকার কোন কোন ব্যাংকে আমরা টাকা রাখলে বা জনগণের যদি লেনদেন করে তার নিরাপত্তাটা এখন পর্যন্ত ভালো, ABCD এইভাবে যদি আমাদের ক্লাস করে দিত, অ্যানাউন্সমেন্ট করতো, তাহলে জনগণ এবং আমরা মেলে না, সেটিরও আবার সমস্যা আছে। তাহলে CD ক্যাটাগরির ব্যাংকগুলো আসলে একেবারেই ধ্বংস হয়ে যাবে, মানুষজন সেখানে আস্থা পাবে না। সেটিও আসলে সরকারের জন্য করাটা মুশকিল। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। আমরা একটু শফিকুজ্জামান কাছ থেকে শুনতে চাই যে আসলে সমাধানের জায়গা কোথায়, বিশেষ করে সাপ্লাই চেনের জায়গাটাতে আমরা একটা সাস্টেনেবল জায়গা কীভাবে পৌঁছাতে পারি, এবং আপনাদের ক্যাবের আগামী 1 বছরের কর্মপরিকল্পনা আপনার কি থাকবে? সমাধান, কোনো সহজ সমাধান নেই। আসলে রাষ্ট্র ব্যবস্থায় আমাদের আস্থার সংকট আছে, এবং গোলাম নবী ভাইয়ের যেটা শুনে আমার কাছে খুব আশ্চর্য মনে হলো যে চাঁদাবাজিও এখন শেয়ার বাজারের মতো দরপতন হয়। অ্যাকচুয়ালি চাঁদাবাজি বা যেটাই বলেন, প্রতিটা জায়গায় কিন্তু ভোক্তার কস্টিং বেড়ে যাচ্ছে। তবে কিছু গুড নিউজ আছে, আমাদের পোর্টটা অনেকটাই আগের থেকে বেটার হচ্ছে, এবং আমার উপদেষ্টা, শ্রম উপদেষ্টা শাখাওয়াত স্যার, যিনি শিপিং উপদেষ্টা, উনি পোর্ট নিয়ে অনেক কাজ করছেন। ওখানে কিন্তু আপনারা যেগুলো দেখবেন যে জাহাজের কিন্তু আপনার চলাচলটা অনেকটাই গতিশীল হয়েছে। এখন আমাদের ক্যাবের নেক্সট প্ল্যানটা কি, আমি 1 বছরের একটা প্ল্যান আমি দাঁড় করিয়েছি। আমি গত বৃহস্পতিবার আমার ক্যাবের সারা বাংলাদেশের জেলা, উপজেলা এবং বিভাগীয় পর্যায়ের সবার সাথে আমরা প্রায় রাতে 3 ঘন্টা জুম মিটিং করেছি। সেখানে আমি এই সপ্তাহে, কামিং উইকে আমি আমাদের প্ল্যান সম্পর্কে আমি মিট দ্য প্রেস করব, সেখানে আমি ডিটেলস বলবো। আমি যে জায়গাটায় মানে ফোকাস করতে চাচ্ছি, আমি আগে তো ভোক্তা অধিকারের শুধু দ্রব্যমূল্য বা এই ধরনের এসেনশিয়াল কমোডিটি এটা নিয়ে কাজ করছি, কিন্তু ক্যাবের ডাইমেনশন কিন্তু অনেক ব্যাপক। আমাদের হেলথ সেক্টরে ভোক্তাদের যে অধিকার, সেখানে কিন্তু খুব বেশি কাজ হয়নি। এনার্জি সেক্টরে কিছু কাজ হয়েছে, আমাদের এডুকেশন সেক্টরে কাজ হয়নি। পরিবেশ নিয়ে এখানে কনজিউমারদের যে অধিকার, সেই পোস্টে কিন্তু আমরা খুব বেশি ভয়েস রেজ করতে পারিনি। একইভাবে ট্রান্সপোর্ট বলেন, আমাদের ইভেন পর্যটন ক্ষেত্রে আমি ভিন্ন ডাইমেনশনে কাজ করতে চাই। আমি আশা করব এখানে আপনাদের মিডিয়ার একটা বড় সাপোর্ট দরকার, এবং আমি যদি জনগণের এই সচেতনতা ভয়েসটা রেজ করতে পারি, তখন ইনশাল্লাহ আমি এটুকু বলতে পারি, ক্যাব কিন্তু সরকারের অ্যাগেনস্টে কোনো প্রতিষ্ঠান না। ক্যাব হলো সরকারকে ফ্যাসিলিটেট করবে, অর্থাৎ সরকারকে দেখিয়ে দেবে যে এই জায়গায় অনিয়ম আছে। সরকার তার আইন বলে, সেখানে ক্যাব ভয়েস রেজ করবে, যে সরকার তখন তার আইন প্রয়োগে সহজতর করবে, এবং আইন প্রয়োগ করতে অনেকটাই বলবো যে তাদেরকে আমরা ইনভেস্টিগেট করব। আর একটি হলো যে এটার অর্থই না যে সরকারের সহযোগিতা মানে সরকারের মুখপাত্র নয়। ক্যাব কখনো সরকারের মুখপাত্র হবে না, অথবা আমি একদম মানে খুব বাংলায় যদি বলি, আমরা সরকারের লেজুর ভিত্তি করব না, বাট সরকারকে আমি ফ্যাসিলিটেট করবো। এই জন্য সরকারের কাছ থেকেও আমি সাহায্য চাচ্ছি, যেহেতু আমি একটা সময় সরকারি ছিলাম, জাস্ট 10 দিন আগে সরকারি ছিলাম। আমি আশা করি যে সরকার আমাকে সেই সাপোর্টটা দিবে। আর আমার মিডিয়া, আমাদের এই ব্যবসায়ী কমিটি, আমরা সবাইকে নিয়ে, সেটা হলো যে আমার কনজিউমার রাইটস যেটা, সেটা প্রতিষ্ঠা করা দরকার, এবং সেখানে আপনার ডাইমেনশন কিন্তু ব্যাপক, এবং সেটা প্রতিষ্ঠা করা মানে হলো যে বিজনেস কমিটির সাথে আমার যুদ্ধ না। আমার এখানে যদি এই রাইটসটা প্রতিষ্ঠিত হয়, তাহলে আমি মনে করবো যে বিজনেসের ক্ষেত্রে যে অনিয়মগুলো তারা ফেস করছে, সেইখানেও আমরা ওনাদেরকে নিয়েও কাজ করবো। আমি সবার সহযোগিতা চাই, এবং আশা করছি যে আগামী 1 বছর যে প্ল্যান, সেই অনুযায়ী আমরা আস্তে আস্তে আমরা যে বাজার ব্যবস্থাপনা থেকে শুরু করে ভোক্তাদের সমস্ত জায়গায় যে অধিকারের যে প্রশ্নটা, সেটা আমরা আরও সমুন্নত করতে পারবো। সেখানে আপনাদের তো জনবলের একটা সংকট আছে, আমরা জানি যে ফান্ডের সংকট আছে, মানে ক্যাব আসলে পুরোপুরি ফাংশনাল আমরা সেভাবে দেখিনি। সেই জায়গাটাতে আপনি আপনাদের অলরেডি আমাদের এই জায়গায় আমি ফোকাস করেছি। আমাদের অ্যাকচুয়ালি তো এটা ভলান্টারি অর্গানাইজেশন, যেহেতু এটা আমরা অরাজনৈতিক একটি প্রতিষ্ঠান, এখানে অনেকটাই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করে। আমাদের জেলা, উপজেলা এবং বিভাগ কমিটিকে আমি রিফর্ম করব, এবং সেখানে তাদেরকে আরও দায়িত্বশীল করব। এটা তো আমাদের কাজের, এবং আমাদের যে হেডকোয়ার্টার আছে সেগুনবাগিচায় ক্যাবের যে কেন্দ্রীয় অফিস আছে, সেখানে আমরা সেক্টর ওয়াইজ আমরা কিছু কাজের লোক নেব, যাতে ওই সেক্টর ওয়াইজ কাজ করে। এখানে ফান্ডের অবশ্যই আমাদের সংকট আছে, যেহেতু এখানে আমরা ওইভাবে কারো কাছ থেকে ফান্ড পাই না। সেখানে আমাদের সদস্যদের চাঁদা, এবং আমি অলরেডি ইন্টারন্যাশনাল কানেকশনগুলো বাড়াচ্ছি, এবং সেখানে আমরা আমাদের প্রজেক্ট বেস কিছু ফান্ড আমি রেজ করার চেষ্টা করব।
আর একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। আমি কোনো একটা কর্পোরেট গ্রুপকে যদি বলি আপনাকে এইটার ফান্ড দেন, সেটা ফান্ড আমি পাবো, আমি সেটুকু আমি আস্থা রাখি, কিন্তু আমি সেখানে আমি ফান্ড নেব না। এই জন্য কারণ হলো যে আমার অনেক সময় এই কর্পোরেট গ্রুপগুলোর বিপক্ষে আমার অবস্থান দাঁড়াবে, তখন এটা কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে। তা আমি আশা করব যে আমাদের ইচ্ছা থাকলে এটা ফান্ড কোনো সমস্যা হবে না। জি, অনেক ধন্যবাদ জনাব এইচ.এম. শফিকুজ্জামান, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের অনুষ্ঠান একেবারে শেষের দিকে, যে গোলাম নবী সিআইপি, আপনারা দুজনেই আমাদেরকে সময় দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ, বিজনেস আওয়ারে আপনারা আমাদের সাথে ছিলেন। সবাই ভালো থাকবেন, শুভ দুপুর।